রেল কর্মচারীদের কর্মবিরতিতে অচল ট্রেন যোগাযোগ, চরম দুর্ভোগ। রাজশাহীতে স্টাফদের কক্ষ ভাঙচুর, ক্ষুব্ধ যাত্রীদের। বিকল্প যাত্রায় বিআরটিসি বাসের ব্যবস্থা। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই। আমাদের তো মেসেজ দিলে পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। বাচ্চা কান্না করতেছে, কতক্ষণ বসে থাকবো, চলে যেতে হবে। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। সংকট সমাধানের দায়িত্ব অর্থকে দিলেন রেল উপদেষ্টা। ওভারটাইমের দাবি মানা হয়েছে, এই মুহূর্তে আর কিছু সম্ভব নয়, জানালেন ডক্টর সালেউদ্দিন। দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে পাঠিয়েছিলাম। এতগুলো যাত্রীকে জিম্মি করে সাফার করতেছে সাধারণ মানুষ। ওভারটাইমের ব্যাপার ছিল, ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতিও চলবে। 3 দিন ধরে পদ্মা, মেঘনা, যমুনা থেকে বন্ধ জ্বালানি তেল উত্তোলন। সরবরাহ হচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলার পাম্পে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরি জাতীয়করণের আলটিমেটাম ইবতেদায়ী শিক্ষকদের, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। শাহবাগে অবস্থান, সচিবালয়ের পথে প্রতিনিধি দল। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত ইইউ, জানালেন রাষ্ট্রদূত। কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বেশ কিছু সুপারিশে আপত্তি সিইসির। জুলাই আন্দোলনে ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, গ্রেফতার এএসআই বিশেষ ট্রাইব্যুনালে। শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশের এডিসি মইনুলকেও হাজির। রমজানে চাল, ডাল, চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকা, চট্টগ্রামে ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রিতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন। সিগন্যাল ভুলে গেছে, তারপরেও হরেন বাজে। অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। শব্দ রূপ নিয়েছে সন্ত্রাসে, সড়কে নামলেই হর্নে অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা, জানালেন পরিবেশ উপদেষ্টা। রেল কর্মচারীদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় টিকিট ফেরত নেয়ার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশনের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। এদিকে চলমান সংকট সমাধানের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়কে দিয়েছেন রেল উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যৌক্তিক দাবি মানা হয়েছে, এই মুহূর্তে আর কিছু সম্ভব নয়। প্রতিদিনের মতো মঙ্গলবারও ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে বাজেনি ট্রেনের হুইসেল, ছিল না রেলকর্মীদের কর্মব্যস্ততা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ে মানুষের, দীর্ঘ হয় অপেক্ষার প্রহর। প্ল্যাটফর্ম ভরা যাত্রী, ট্রেনও প্রস্তুত, তবে আসেননি রানিং স্টাফরা। এতে ভোগান্তিতে পড়েন দূর থেকে আসা যাত্রীরা। ভোর 4টার দিকে আসছি, ট্রেন চলার কোনো খবর নাই, এখানে কোনো আপডেটও কেউ দিচ্ছে না। দুর্ভোগটা তো আমাদের উপর পড়ে। এই যে বাচ্চা কান্না করতেছে, কতক্ষণ বসে থাকবো, চলে যেতে হবে। ট্রেনের এই ভোগান্তিটা, মানে যে কোনো সরকার আসুক না কেন, ট্রেনের এই ভোগান্তিটা মনে বাবা আর যাবে না। ব্রিটিশ আমল থেকে চলতি ট্রেনের কর্মীরা অতিরিক্ত ডিউটির জন্য পেয়ে আসছেন মাইলেজ ও বাড়তি পেনশন সুবিধা। 2001 সালে তা বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই আন্দোলনে নামেন রানিং স্টাফ ঐক্য পরিষদ। 4 বছরের আন্দোলনে সমাধান না হওয়ায় কর্মবিরতিতে তারা। এই খবর আগে থেকে অবগত না থাকায় বিড়ম্বনা বেড়ে যায় বহুগুণ। কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদেও জড়ান যাত্রীরা। ট্রেনের টিকিট কাটা, সেটা রিফান্ড কবে করবে তারও কোনো নাই। আমাদের তো মেসেজ দিলে পারতো, আমরা এত কষ্ট করে এখানে আসতাম না। টিকিট কেটে টাকা দেওয়া যতটা সহজ, ফেরত পাওয়া তার থেকে দ্বিগুণ কঠিন। টাকাটা রিটার্ন করে দিলে আমরা সবাই খুশি হব, আমরা আমার ফ্যামিলি নিয়ে বাড়িতে যেতে পারবো। এক পর্যায়ে কমলাপুরে আসেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। যাত্রীদের কোনো স্বস্তির খবর শোনাতে পারেননি তিনি। জানান, রানিং স্টাফদের দাবি মানার ব্যাপারটি রেলের হাতে নেই, অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ার। আর অর্থ উপদেষ্টা বলছেন, যৌক্তিক দাবি এরই মধ্যে মানা হয়েছে, এর বাইরে এখন আর কিছুই করা সম্ভব নয়। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো
পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা মানে কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। তবে রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন দাবি মানা না পর্যন্ত ট্রেন চালাবেন না তারা। আলোচনার টেবিলে ছিলাম আমরা, সেই টেবিল থেকে আজকে বাধ্য হয়ে শ্রমিকরা ঐক্যজোট ভাবে আজকে এই অবস্থানে আসছে। আমরা আলোচনা চালিয়ে যাব, কর্মবিরতি চলবে, তবে আমরাও চাই এটা দ্রুত সমাধান হোক। এদিকে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম সহ 7 রুটের যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসে যেতে পারবেন গন্তব্যে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী এবং চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। নাজমুস, এখন পর্যন্ত যাত্রীদের জন্য স্বস্তির কোনো খবর নেই, অর্থাৎ ট্রেন কখন ছাড়বে সেটি আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেননা সকাল থেকে দফায় দফায় এখানে মিটিং চলছে। সকালবেলা এসেছিলেন রেল উপদেষ্টা, তার সঙ্গে এসেছিলেন রেলের সচিব এবং পূর্বাঞ্চলের রেলওয়ের মহাব্যবস্থাপক থেকে শুরু করে অনেক রেলের কর্মকর্তারা এখানে আছেন। পাশাপাশি দু একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই রানিং স্টাফ যারা রেলের শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলার জন্য, কিন্তু তারা বারে বারে তাদের সেই বিভিন্ন ধরনের আলোচনার যে বিষয়বস্তু তারা প্রত্যাখ্যান করছেন। রানিং স্টাফরা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন তাদেরকে দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কর্মবিরতি থেকে সরে আসবেন না। যে কারণে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে শুধু নয়, সারা দেশ থেকেই কোথাও কোনো আসলে ট্রেন ছেড়ে যায়নি, যাত্রীরা চরম ভোগান্তিতে। তবে সকাল থেকে এটা গণমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ার কারণে যাত্রীরা বুঝতে পেরেছেন যে আজকে অন্তত ট্রেন চলাচল করা সম্ভব নয়। যদিও এখন পর্যন্ত এটা মীমাংসা হয়নি। যদি এটি মীমাংসাও হয় যে যাত্রীরা যদি এ সমস্ত দাবি দেওয়া মেনেও নেওয়া হয়, তারপরও রেলের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা 6টা পর্যন্ত অন্তত কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে না। তার মানে আজকে সারাদিন কোনো ট্রেন এখান থেকে চলার আর কোনো সুযোগ নেই। সন্ধ্যা 6 যদি এটি সুরাহা হয়ে যায়, যদি এটা মীমাংসা হয়ে যায়, দেন দরবারে যদি উভয় পক্ষ এটি আসলে মেনে নেন একে অপরের দাবি দেওয়া, তারপরেও কিন্তু আসলে সেটি আর সম্ভব নয়। কেননা আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো ট্রেন চালাবে না বলে এখান থেকে জানানো হয়েছে। যেটা সর্বশেষ যেটা জানাতে চাই যে একটি আসার খবর ছিল, যাত্রীদের জন্য একটা স্বস্তির খবর ছিল যে রেল উপদেষ্টা আসার পর আসলে সচিবের নেতৃত্বে এখানে বৈঠক চলছে শ্রমিক সংগঠনের সাথে এবং দু একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত হয়েছেন রানিং স্টাফদের সঙ্গে আলোচনায়, কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ কোনো কিছু হয়নি। আমরা যেটা জানতে পারছি তারা সমস্ত আলোচনাকে তারা আসলে প্রত্যাখ্যান করছেন এবং রানিং স্টাফরা এক জায়গায় স্থির, সেটি হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন পাচ্ছেন তারা তাদের কর্মসূচি থেকে আসলে সরে যাচ্ছেন না। এটি দীর্ঘ 4 বছরের একটি আন্দোলন তারা বলছেন এবং সেটি নিয়ে আসলে নানা জলঘোলা হয়েছে, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েছে। সর্বশেষ তারা এই ধরনের কর্মসূচিতে এসেছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে স্টেশনে অপেক্ষা করছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মবিরতি, সেই কারণে আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে সারা দেশের মতো কোনো ট্রেন কিন্তু ছেড়ে যায়নি। একের পর এক ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে এবং ঠিক 3টায় যে মহানগর গোধূলির যে ট্রেনটি রয়েছে আমরা দেখছি তাদের যাত্রীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। তবে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিছুটা লাঘবে আমরা দেখেছি 10টা 11টার পর থেকে রেল কর্তৃপক্ষ কিন্তু বিআরটিসি বাসের ব্যবস্থা করেছেন। সেই বিআরটিসি বাসে করে যারা যেতে চান আমরা দেখেছি ঢাকা এবং সিলেটের উদ্দেশ্যে কিন্তু বাসগুলো ইতিমধ্যে ছেড়ে গেছেন এবং যে যাত্রীরা অপেক্ষা করছেন তারাও হয়তো কিছুক্ষণের মধ্যে বিআরটিসির যে বাসটি দেখা যাচ্ছে এটি হচ্ছে এসি বাস। যারা ঢাকার উদ্দেশ্যে যেতে চান তারা এই এসি বাসে করে যেতে পারবেন এবং অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যারা সিলেটে গেছেন তারা বিআরটিসি বাসে করে গেছেন এবং যারা কুমিল্লা কিংবা ব্রাহ্মণবাড়িয়া থাকেন তাদের উদ্দেশ্যেও কিন্তু বিআরটিসির আরেকটি বাস গেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এখনো পর্যন্ত যারা মহানগর গোধূলির যারা অল্প কিছু সংখ্যক যাত্রী যারা এখানে
এসেছেন তাদের জন্য আমরা দেখেছি বিআরটিসি টিএসসি বাস সেটি কিন্তু এখানে রয়েছে এবং তারা চাইলে সেই বাসে করে ঢাকার উদ্দেশ্যে যেতে পারেন। এবং আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যাত্রীরা যতক্ষণ পর্যন্ত থাকবেন বা যারা আসলে আজকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে যারা ঢাকা যেতে পারছেন না কিংবা সিলেট যেতে পারছেন না, অন্তত তাদের দুর্দশা কিছুটা লাঘবে আসলে বিআরটিসি বাসের মাধ্যমে সেই দুর্দশাটা কিছুটা কমানোর চেষ্টা করছেন। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন অন্তত এই যে বাসের ব্যবস্থা করেছে সেক্ষেত্রে হলেও কিন্তু তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন। সেই স্বস্তির কারণে তারা যাতে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যাতে যেতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। তবে সকাল থেকে যেটি দেখছি এখনো পর্যন্ত 7টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সন্ধ্যার পর যে ট্রেনগুলো রয়েছে যদি কোনো সমাধান না আসে সেই ট্রেনগুলোর যাত্রাও কিন্তু বাতিল হবে, সেটি কিন্তু বলাই যায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। সারা দেশে ট্রেন চলাচল বন্ধের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ যাত্রীরা। ভোর থেকে স্টেশনেই দাঁড়িয়ে আছে ট্রেন, ছেড়ে যায়নি গন্তব্যের উদ্দেশ্যে। এই অবস্থায় রাজশাহী রেল স্টেশনের 2 স্টাফকে আটকে রেখে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন যাত্রীরা। এ সময় চেয়ার ভাঙচুর করেন তারা। এদিকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অন্য প্রসঙ্গ, চাকরি জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন শিক্ষকদের প্রতিনিধি দল। চাকরি স্থায়ীকরণের দাবিতে অনড় অবস্থানে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা 3 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পদযাত্রায় হামলার বিচার ও চাকরি জাতীয়করণের দাবিতে মঙ্গলবারও শত শত শিক্ষক স্লোগান দেন। শিক্ষকরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার আসার পরও এখনও মানবেতর জীবনযাপন করছেন 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক। প্রাইমারি স্কুলের শিক্ষকরা হাজার হাজার টাকা বেতন উঠায়, তাদের ছেলে মেয়েদেরকে ঈদের পোশাক দেয়, ঈদের খাদ্য দেয়, বিবি বাচ্চাদের আনন্দ উল্লাস করে, কিন্তু আমরা তার কোনো কিছু পাই না। আমার পূর্বে যারা আছে তারাও এই বিনা বেতনে এখান থেকে রিটায়ার নিয়ে গেছে, কোনো বেতন পায় নাই। ইট ভাঙাও তো মানুষ ভাত খাইতে পারে, কিন্তু এই মাদ্রাসা থুয়া মরা লাশের মতো কেউ কোথাও যাইতে পারতেছে না। হয় জাতীয়করণ নাই মৃত্যু, নাইলি মরণ, তাছাড়া আমরা এখান থেকে কেউ যাব না। এদিকে দুপুর 1টার দিকে আলোচনার জন্য সচিবালয় থেকে ডাক পান আন্দোলনরত শিক্ষকরা। সেখানে যান শিক্ষকদের 15 সদস্যের প্রতিনিধি দল। আলোচনা সাপেক্ষে সমাধান করি এভাবে আশ্বাস হয় আমরা যাচ্ছি, দেখি এখন আলোচনা সাপেক্ষে কি আসে। তবে আমরা জানাতে চাই, আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ। এখান থেকে আমরা একচুল পরিমাণ বিচ্যুত হচ্ছে না। আমাদের ওই দাবি বহাল, ওই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে অতক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বরে রাস্তায় রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, অবশেষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়তো ঘটতে যাচ্ছে। কারণ আজ বেলা 1টার দিকে এই আন্দোলন বাস্তবায়ন কমিটির যারা সদস্য আছেন তারা কিন্তু ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডাক পেয়ে তারা কিন্তু সচিবালয়ে গিয়েছেন আলোচনার জন্য, এবং তারা আশা করছেন যে একটি ভালো খবর তারা কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাবেন, যে তাদের যে দীর্ঘদিনের যে দাবি, যে চাওয়া, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ, চাকরি জাতীয়করণ, সেই ঘোষণা হয়তো কিছুক্ষণের মধ্যে আসতে পারে, বা সেই আশা তারা ব্যক্ত করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি কিছুক্ষণ আগে এখানে শিক্ষকরা নামাজ আদায় করেছেন জামাতের সাথে সবাই, এবং নামাজের পরে একটি দীর্ঘ দোয়া তারা এখানে পরিচালনা করেন। দোয়ার পরে আমরা দেখছি এখন তারা
বসে আছেন এবং তারা বলছেন যে তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে কখন সেই তাদের যে কাঙ্ক্ষিত খবর সেটি তারা পাবেন। তারা আশা ব্যক্ত করছেন যে অবশেষে তাদের সেই স্বপ্ন, তাদের যে চাওয়া সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা জানি যে আজকে সকাল থেকে তারা কিন্তু, সকাল নয়, গভীর রাত পর্যন্ত, সারা রাতে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং গত রোববারে যে পুলিশের সঙ্গে যে সংঘর্ষের ঘটনা ঘটে তারপর থেকে এই যে সংঘর্ষের যে হামলা, তার বিচার দাবি এবং একই সঙ্গে জাতীয়করণের যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু সেখানেই এই শাহবাগে অবস্থান করছিল এবং এইখান থেকে তারা স্লোগান দিচ্ছিলেন এবং এই দাবিগুলো তারা পেশ করছিলেন। এবং একই সঙ্গে তারা যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে দীর্ঘ 40 বছর ধরে তারা কিন্তু এই যে তাদের চাওয়া, অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার যে জাতীয়করণ, চাকরি জাতীয়করণ, সেটির এই চাওয়া পূরণ হয়নি, বাস্তবায়ন হয়নি। বিগত সরকারগুলো তাদের এই আশা আকাঙ্ক্ষার কথা শোনেনি। তবে এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে, যে কারণে তারা গভীরভাবে তারা আশা নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং অবশেষে তাদের সেই আন্দোলনে এবং রোববারের যে সংঘর্ষের ঘটনা, তার পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে অবশেষে হয়তো তাদের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে এবং এই মুহূর্তে তারা অপেক্ষায় এইখানে কিন্তু অবস্থান করছেন এবং সচিব সহ যে বাস্তবায়ন কমিটির টিম, তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে, যুক্ত হয়েছিলেন সহকর্মী আলতাফ হোসেন। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিক নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। এর প্রভাবে বিভাগের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ডিপোর সামনে সারি সারি দাঁড়ানো ট্যাঙ্ক লরি, ঘুরছে না চাকা, সরবরাহ বন্ধে রিফুয়েলিং স্টেশনে তৈরি হচ্ছে জ্বালানি তেলের সংকট। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে খালিশপুরে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। বলেন, মুক্তি না দেয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। এই কেসগুলি সম্পূর্ণ মিথ্যা এবং এর সাথে আমাদের নেতৃবৃন্দ কোনোভাবেই জড়িত নয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা আমাদের এই কর্মবিরতি থাকবে। মামলাটা যে করছে, যে বাদী, সে বাদী তার নামে কোর্টে যে অ্যাফিডেভিট করে দিয়ে আসছে। আমরা চাচ্ছি যে আজকে যেন আমাদের সেক্রেটারি সাহেবকে জামিন দেয়। জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় প্রভাব পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায়। যশোর, বাগেরহাট, ঝিনাইদহের পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। আমি কুষ্টিয়ার থেকে এখানে আসছি, আসে তো তেল পাইনি। আরো 2-3 পাম্পে গেছি, তেল পাইনি, কষ্ট নাই, বন্ধ। আমার গাড়িতে 20 টেপ তেলের প্রয়োজন, এখন তেল নেই, তাহলে আমি কি করে টিভি যাব? প্রশাসন বলছে শ্রমিকদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। নাশকতা মামলায় গত শনিবার ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আরো জানাতে খুলনার খালিশপুরে আছেন রিপোর্টার তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সময় গড়াচ্ছে, অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। ট্যাঙ্ক লরি শ্রমিক যারা রয়েছেন তাদের, অর্থাৎ এখন পর্যন্ত কোনো সমাধানে আসা যায়নি। তাদের যে কর্মবিরতি এটি কখন শেষ হবে সেটিও জানা যাচ্ছে না। অর্থাৎ গত রোববার থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের শুরু হওয়া যে কর্মবিরতি এবং ধর্মঘট, সে অনির্দিষ্টকালের জন্য একটি রূপরেখায় দাঁড়িয়েছে। সেখানে তাদের বেশ কিছু দাবি, সেই দাবি না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলতে থাকবে বলে শ্রমিক ইউনিয়নের যে নেতারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ গত 21 তারিখে যে মামলা ট্যাঙ্ক লরি বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের নামে, এবং সেই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকালকে তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। আজকে আসলে তার জামিনের বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তিনি জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার জামিন সহ একই মামলায় যে আরও মোট 9 জনের
নামে মামলা রয়েছে, এই একই মামলা, সেখান থেকে সবার নাম প্রত্যাহার না পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এর ফলে ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করেছে খুলনা সহ যে 16টি জেলায় পদ্মা, মেঘনা এবং যমুনা অয়েল ডিপো থেকে যে তেল সরবরাহ হয় সেই সব পেট্রোল পাম্পগুলোতে। অর্থাৎ সকালে আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে খোঁজ নিয়েছি, সেখানে কোনোটিতে ডিজেল, কোনোটিতে অকটেন, কোনোটিতে পেট্রোল শেষের দিকে, কোনোটিতে ডিজেল শেষ হয়ে গেছে বলে আমরা যারা পেট্রোল পাম্পের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন। এবং এটি কিন্তু ধীরে ধীরে এর তীব্রতা বাড়ছে, অর্থাৎ সংকট তৈরি হওয়ার জায়গায় চলে এসেছে। সন্ধ্যা বা সন্ধ্যার পর থেকে পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল শূন্য হওয়ার যে শঙ্কা রয়েছে, তার ফলে বিরূপ প্রভাব পড়তে পারে এই যে 16টি জেলা সহ যে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা এবং যানবাহন চলাচলে। এবং জ্বালানি তেল শেষ হয়ে গেলে একটা স্থবিরতা নেমে আসতে পারে যোগাযোগ ব্যবস্থায়। সেই সংখ্যা থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং ট্যাগলার শ্রমিক রয়েছেন, তারা বলছেন যত দ্রুত সম্ভব যেন আসলে সমাধানের জায়গা তৈরি করা হয়, এবং এই সমাধানের জায়গা যতক্ষণ না আসবে ততক্ষণ এই স্থবিরতা বা কর্মবিরতি প্রত্যাহার করবেন না বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে আমরা কিন্তু যতটুকু এখন সর্বশেষ জানতে পেরেছি, দফায় দফায় আলোচনা হচ্ছে, মামলার বিষয়েও আসলে ফয়সালা এখন পর্যন্ত না হওয়াতে সমাধানের জায়গায় আসছে না। তবে এটি খুব দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টতা। খুলনা থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতির খবর এবং তার ফলে উদ্ভূত পরিস্থিতি আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 150 প্রস্তাব নিয়েও কথা হয় তাদের মধ্যে। ইউ সংস্কারকে গুরুত্ব দিয়েছে বলে জানান সিইসি। জানান নির্বাচন ব্যবস্থা সংস্কারের আরও সময় দরকার বলে মনে করে ইউ। And I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, আর জানতে চেয়েছে ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. জুলাই অভ্যুত্থানে আহত 36 জনকে নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসারতদের মাঝে কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ও এনআইডির মহাপরিচালক সহ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তারা। এর আগে হাসপাতাল থেকে আহতদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। কার্ড প্রাপ্তদের মধ্যে 18 বছরের ঊর্ধ্বে 20 জনকে দেওয়া হয় স্মার্ট কার্ড। এর মধ্যে একেবারে নতুন ভোটার 14 জন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সুফল সবাই ভোগ করছি। আহতদের হাসপাতালে এসে কার্ড তুলে দেয়া ছিল নৈতিক দায়িত্ব। বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ব্রাজিল। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বৈঠকে দুই দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কৃষি, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান আমির খসরু। পাশাপাশি বাংলাদেশের ফুটবলে কিভাবে আরও উন্নতি করা যায় এ বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 3 সদস্যদের প্রতিনিধি দল অংশ নেন। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে। আমাদের ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাড়ানোর অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে।
জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে গত বছর 19 জুলাই রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলির অভিযোগ রয়েছে। তবে ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এর আগে গত 26 জানুয়ারি রাত 9:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে। এদিন জুলাই গণহত্যার মামলায় আন্দোলনকারীর মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের 38 কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতি সাধনের পেছনে জড়িতদের ধরতে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই অভিযান শুরু হয়। দুদক বলছে 2010-11 অর্থ বছরে বিশ্ব ব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে 38 কোটি টাকা খরচ করে ঢাকার প্রতিটি মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যার মনিটরিং করার কথা ছিল, কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো অকেজো। আর ডিএসসিসির নগর ভবনের 16 তলার নিয়ন্ত্রণ কক্ষে আনসার সদস্যরা বাস করছেন। এছাড়া সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আমলে ঘটা বিভিন্ন দুর্নীতির বিষয়ে খোঁজ নেয় দুদকের অভিযান পরিচালনাকারী দল। রমজানে চাল, ডাল, চিনি সহ নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বাজারে সরবরাহ নিশ্চিতে ভিয়েতনাম থেকে 1 লাখ মেট্রিক টন আতপ চাল, মরক্কো থেকে 30,000 মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় বাজার থেকে 10,000 মেট্রিক টন চিনি ও 10,000 মেট্রিক টন মসুর ডাল ক্রয়ে বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ঢাকা, চট্টগ্রামে ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আছে চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা স্টেডি ফ্লো, যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা ইনশিওর করবো। শুধু আনলেই তো হবে না, এগুলো ঠিক সময় মতো ঠিকভাবে যায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত সারের ব্যাপারে আমরা বড়টা সামনে আসবে, ইমিডিয়েটলি টিএসপি কতগুলো সারের এইগুলো আমরা কিছুটা অর্ডার দিয়েছি। মহাগাঁও বা তো এখন আমরা ডিসিশন নেই এখনো কিছু, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে আশ্বাস দেন তিনি। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর আরও বলেন, সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে। অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে আয়োজিত এক কর্মশালায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, চলতি বছরের মধ্যেই এসব ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা বুঝে পাবেন। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা ধাপে ধাপে করব। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে। এ সময় তিনি সমবায় সমিতিগুলোর সমালোচনা করে বলেন, এসব প্রতিষ্ঠানের আড়ালে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কিনা অ্যাট অল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ট তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগ্যালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ক্ষুদ্র ঋণের প্রভাবে দারিদ্রতা কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত উল্লেখ করে গভর্নর বলেন, আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিং এর চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা আপনাদের পজিটিভ সাইডস টু ফাইট ব্যাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে।
দ্বিতীয় দিনে উত্তর গাজার পথে ফিলিস্তিনিদের ঢল। গৃহহীনদের মৌলিক চাহিদা পূরণই প্রধান চ্যালেঞ্জ। দুই রাষ্ট্র সমাধানে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হতে যাচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, যেমনটা বলছিলেন আসলে আয়োজকরা যে আজকের মধ্যেই তারা আসলে তাদের পুরোপুরি যে প্রস্তুতি সেটা শেষ করবেন, আমরা কিন্তু তেমনটাই দেখছি। যেই অস্থায়ী যে সেতুগুলো আসলে নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং BIWT এর পক্ষ থেকে, সেগুলো কিন্তু আসলে পুরোপুরি প্রস্তুত। আমরা দেখছি যে শুধুমাত্র দুই পাশের যে রেলিংগুলো সেগুলো আসলে রং করার কাজ করছিলেন এবং এখন যেহেতু দুপুর বেলা, কিছুক্ষণ আগেই জোহরের নামাজ আসলে তারা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে কিন্তু তারা আসলে করছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আসলে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর বাইরেও র্যাব এবং অন্যান্য যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। কিছুক্ষণ আগেই আমাদের আসলে নৌ পুলিশের একজন পুলিশ সুপারের সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাদেরকে যেমনটা বললেন যে যেহেতু তুরাগ নদের পাড়ে, তো সেই জায়গা থেকে নদী কেন্দ্রিক বা জলপথ কেন্দ্রিক কোনো ধরনের অসুবিধার মধ্যে যেন মুসল্লিদের পড়তে না হয়, তার জন্য তারাও তাদের যে সার্বিক কার্যক্রম সেগুলো তারা আসলে বজায় রেখেছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং যেমনটা বলছিলাম যে দুপুরের আসলে যেহেতু সময়, যারা জোহরের নামাজ আসলে কিছুক্ষণ আগে শেষ হলো এবং অনেকে কিন্তু এখনও নামাজ পড়ছেন এবং যারা এখানে আসলে কাজ করছেন তারা কিন্তু এখন আসলে তাদের যে দুপুরের খাবার সেটি আসলে খেয়ে নিচ্ছেন। এর বাইরেও আসলে অনেকে যারা আসলে ঢাকার বাইরে থেকে, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ট্রাকে করে করে আসলে মানুষজন যারা আসলে ঢাকার বাইরে থেকে রওনা হয়েছিলেন, কয়েকটি ট্রাক আমরা ঢুকতে দেখেছি। এর বাইরেও আমরা দেখেছি যে যারা আসলে সাধারণ যারা রয়েছেন তারা আসলে তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা আমাদেরকে বলছিলেন যে প্রত্যেকেই আসলে যেহেতু বাংলাদেশে এরকম একটি বড় আয়োজন, বিশ্বের বিভিন্ন দেশ থেকেই তারা আসলে বিভিন্ন মুসল্লিরা আসবেন এবং আলেমুলামারা আসবেন এবং তাদের কাছ থেকে তারা আসলে অনেক কিছু শিখতে পারবেন। দাওয়াত ও তাবলীগের অনেক বিষয় তারা জানতে পারবেন। সেই জায়গা থেকে তারা আসলে সবাই বেশ খুশি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে টঙ্গী তুরাগ নদের পাড় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগ নদীর পাড়ে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আবাসিক এলাকা, ড্রাইভিং সিটে বসলে আইন বা শিষ্টাচারের পরোয়া করেন না চালকরা। সড়কে নামলেই হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। 55 ডেসিবেল সর্বোচ্চ মাত্রা হলেও ঢাকার 4 নীরব এলাকার প্রত্যেকটিতে এই মাত্রা 80 ডেসিবেলের কাছাকাছি। জনগণ কবে সচেতন হবে সে অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শামসুল আরিফিন প্রিন্স। শহুরে কাব্যে ট্রাফিকের ক্যাকাফোনির বিশেষ আবেদন থাকলেও তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে এখানে শব্দ দূষণ রূপ নিয়েছে শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ ছোট বড় প্রাইভেট কিংবা পাবলিক যানবাহনের অযাচিত হর্ন। 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প এলাকার জন্য বেঁধে দেয়া আছে শব্দের মানমাত্রা। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে নীরব এলাকা হিসেবে। ঢাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচিবালয়, আগারগাঁও ও সম্প্রতি বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। তাতে কাজের কাজ হয়নি কিছুই। প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই শব্দের মাত্রা পৌঁছে গেছে 75 ডেসিবেলের বেশি। পথে চলতে প্রতিনিয়ত কানের ওপর এই অত্যাচারে নাজেহাল ট্রাফিকের দায়িত্ব পালনকারী পুলিশ, খুদে শিক্ষার্থী আর পথচারীরাও। এটা আসলে শুধু পলিউশনের ভিতর আসলে সীমাবদ্ধ নেই, এটার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। এখানে হর্ন বাজানো নিষেধ, এরকম অনেক ব্যানার ফেস্টুন লাগানো থাকে, কিন্তু আসলে কথা হচ্ছে এটা কতজন মানে। গ্রামে তো এতটা শব্দ হয় না, কিন্তু ঢাকা শহরে আসলে অতিরিক্ত সাউন্ডের কারণে মাথায় একটা প্রবলেম হয়। অনেক অ্যাম্বুলেন্স আমরা নিজেরা দেখেছি যেগুলোতে কোনো রুগীই নেই, এত লাউডলি সাউন্ড করে চলে যাচ্ছে, যেটা মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস রাস্তায় যারা চলাচল করতেছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কারণে দেখতেছে যে এখানে যানজট সৃষ্টি আছে, গাড়ি যাইতে পারতে, সিগন্যাল পুড়ে গেছে, তারপরেও হরেন বাজে। আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলতে চাই যেন ওনারা ড্রাইভার সাহেবরা যেন অকারণে হর্ন না বাজায়। এত সাইনবোর্ড আর প্রচারণা আদৌ কি কোনো প্রভাব ফেলছে গাড়ির ড্রাইভিং সিটে থাকা পেশাজীবীদের আচরণে? একটা গাড়ি চার্জ দিচ্ছে না,
তারা তো আর টুকাতে বলা যায় না, হয়রান দিলে সে সাইড দিয়ে। ওই যে ওই গাড়ি দেখছেন রোড প্রতিবন্ধকতা করে দাঁড়ায় রয়েছে, এই কারণে হরেন মারতে হয়। অটো রিক্সা আর এই যে পাওয়ার রিক্সা এগুলোর জন্য আমাদের হরেন বাজাইতে হয় বেশি। মাস লেভেলে আইনের ভঙ্গের যে প্রবণতা মানুষের ভিতরে আছে, সেটির কারণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টানা উচ্চ শব্দের মধ্যে থাকায় কেবল বধিরতা নয়, মেজাজ খিটখিটে হওয়া, নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মস্তিষ্ক সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে আছে এই শহরের লাখ লাখ মানুষ। ব্রেইনের একটা ক্যাপাসিটি থাকে, অতিরিক্ত চিল্লাচিল্লি করলে তার ব্রেইনে একটা ইরিটেট হয়, অনেকের একটু পালপিটেশন থাকে, হার্টে প্রবলেম থাকলে ওদের হার্টবিট বেড়ে যায় এবং এটার জন্য ব্লাড প্রেশারও বেড়ে যায়। বিদ্যমান আইন সংস্কারে কাজ চলছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানালেন, পুলিশের হাতে দেয়া হবে আইন প্রয়োগের ক্ষমতা। ঢাকার 10টা এলাকাতে লাগাতার একটা ক্যাম্পেইন, যেটা আমরা এয়ারপোর্ট এলাকায় করলাম, ওটা করব। এর মধ্যে যদি আইনটা হয়ে যায়, যেখানে পুলিশকে যদি এম্পাওয়ার করি, পুলিশও তাহলে ফাইন করতে পারবে। 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা একটা পরিকল্পনা করে এটাকে নিয়ন্ত্রণে আমাদের আনতেই হবে। কোনো সভ্য দেশে এটা চলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য শব্দের গ্রহণযোগ্য মাত্রা 55 ডেসিবেল। কান ফাটানো হর্ন থেকে রাজধানীবাসীকে কিছুটা প্রশান্তি দিতে আরও নতুন 10টি নীরব এলাকা ঘোষণার পরিকল্পনা রয়েছে পরিবেশ অধিদপ্তরের, এবং তা বাস্তবায়িত হবে খুব শীঘ্রই। তবে শুধুমাত্র এই নীরব এলাকার ঘোষণা কিংবা আইনের সংস্কার নয়, আইনের শক্ত প্রয়োগ প্রয়োজন শব্দ দূষণ নিয়ন্ত্রণে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়াতে হবে জনসচেতনতা। আগারগাঁও থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 3 দিন পর থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনের যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে ভ্রমণে কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। পর্যটন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর সময় 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানালেও এখনও পরিবর্তন হয়নি সিদ্ধান্ত। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্র পথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। নির্দেশনা অনুযায়ী 31 জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের দাবি, 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের। 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না। অতীতে এরকম কোনো সংকট হয় নাই, এ ধরনের মারাত্মক ধরনের সংকট পড়ার আশঙ্কা রয়েছে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণে কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন 10,000-এর বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাইডেন আমলে ট্রাম্পের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তাদের বিচার বিভাগ থেকে বরখাস্ত করেছে নতুন ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প ক্ষমতা গ্রহণের 8 দিন পর নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্কট বেসেন্ট। ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেশ কিছু নজির সৃষ্টি করবে বলে ধারণা করছিল বিভিন্ন মহল। তাদের এই ধারণাই যেন সত্যি হচ্ছে। একের পর এক নির্বাহী আদেশ জারি আর বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার 12 জনেরও বেশি বিচার বিভাগীয় সদস্যকে বরখাস্ত করল নতুন প্রশাসন। তাদের সবাই বাইডেন আমলে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির দাবি,
নতুন মার্কিন নীতিমালা বাস্তবায়নে এই কর্মকর্তাদের উপর তারা আস্থা রাখতে পারছেন না। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বরখাস্ত করা হয় তাদেরকে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল জয়েস ভান্স। তার দাবি, ট্রাম্পের পদক্ষেপ গণতন্ত্র এবং আইনের পরিপন্থী। এছাড়াও ত্রাণ বিষয়ে ট্রাম্পের জারি করা নীতিমালা এড়িয়ে যাওয়ার অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ইউএসএইডের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তাকেও। তদন্ত শেষে চূড়ান্ত নির্দেশনা না আসা পর্যন্ত তাদের ছুটি বহাল থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড় যেন থামছেই না। ফ্লোরিডায় দেয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বিরুদ্ধে এলজিবিটিকিউ আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত উদারতার অভিযোগ আনেন তিনি। সে কারণে দেশটির সামরিক বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায়, সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার সদস্য মোতায়েন বিষয়ে নীতিমালা তৈরি, নিয়োগে সংখ্যালঘু বা লিঙ্গের ভিত্তিতে অগ্রাধিকার বন্ধ করা এবং কোভিড ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত কর্মকর্তাদের পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়ে 3টি নির্বাহী আদেশ জারি করবেন ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় আয়রন ডোম তৈরির বিষয়েও নির্বাহী আদেশ জারি করার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে সিনেটের ভোটে জয়ী হয়ে ট্রাম্পের প্রশাসনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্কট বেসেন্ট। 68-29 ভোটে জয় পাওয়া বেসেন্ট এর আগে ট্রাম্পের বাজেট নীতিমালাকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে বিশ্বব্যাপী ডলারের মূল্য বাড়ানোর বিষয়েও ট্রাম্পকে সমর্থন জানান তিনি। 79তম অর্থমন্ত্রী হিসেবে ট্রাম্পের রাজস্ব নীতি বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে 29 ট্রিলিয়ন মার্কিন ডলারের ঋণ সংগ্রহের দায়িত্ব বর্তাবে বেসেন্টের উপর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তুষারপাতে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ার জনজীবন। বরফে ঢেকে গেছে রাজধানী সিউল সহ বেশ কয়েকটি এলাকা। রাস্তায় গাড়ি আটকে সৃষ্ট হয় তীব্র যানজট, বিলম্বিত হয় 100-র বেশি ফ্লাইট। এদিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েও ভারী তুষারপাত হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত মোহাম্মদ হানিফের রিপোর্টে। দেশটিতে চলছে সল্লাল বা কোরিয়ার নববর্ষ উদযাপন। এবারের নববর্ষে চলছে টানা 6 দিনের ছুটি। দক্ষিণ কোরিয়ারা জাঁকজমক পরিবেশে এই উৎসব উদযাপন করে। অনেকেই আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়িতে ছুটে যায়। এমন পরিস্থিতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তুষারপাত। ছুটি পাওয়ায় প্রচুর যানবাহন চলাচল করবে। ভাবছি আজ বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বের হব, কিন্তু এত বেশি তুষারপাত হচ্ছে যে ঘুরতে যাওয়া খুবই অসম্ভব। আমার জীবনে এমন ভারী তুষারপাত খুব কমই দেখেছি। আজ থেকে ছল্লালের ছুটি, বেশিরভাগ মানুষ নিজ গ্রামে যাবে। অনেক তুষারপাতের কারণে রাস্তায় যানবাহন খুব ধীর গতিতে চলছে, তাই প্রচুর যানজট লেগে আছে। আমি আশা করি ছুটির দিনে কোনো দুর্ঘটনা ছাড়াই সবাই যেন নিরাপদে ভ্রমণ করুক, তাদের পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবে। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বাসিন্দাদের দুর্ভোগ কমাতে 10,000 নিরাপত্তা কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় ঘন্টায় 5 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের রেকর্ড করা হয়। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেজু আন্তর্জাতিক বিমানবন্দরে 100টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এছাড়াও ভারী তুষারপাত আর তীব্র বাতাসের কারণে 10টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। বন্ধ রাখা হয় 20টিরও বেশি রাস্তা। এদিকে পার্শ্ববর্তী দেশ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েও ভারী তুষারপাত হয়েছে। আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পিয়ংইয়ং ছাড়াও দক্ষিণ হামগিয়ং, জেগাং ও উত্তর পিয়ংইয়ং প্রদেশেও ভারী তুষারপাত হয়েছে, যার মধ্যে হামগিয়ং প্রদেশের কমদং এলাকায় 21 ইঞ্চি পরিমাণ বরফ জমেছে। শুভ্র সাদা তুষার দেখতে যেমন সুন্দর, তার চেয়েও ভয়ঙ্কর দিক হচ্ছে ভারী তুষারপাতের কারণে দুর্ঘটনার পাশাপাশি স্থবির হয়ে পড়ে জনজীবন। প্রকৃতির এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা কেবল দক্ষিণ কোরিয়ার মতো শীতপ্রধান দেশেই দেখা যায়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। গুঞ্জনকে সত্যি করে মধ্যবর্তী দল বদলে লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। আপাতত ব্লেডস শিবিরে থিতু হলেও ইঙ্গিত মিলছে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্থায়ী হওয়ার। পেছনে লাল সবুজ, সামনে বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী। ক্যাপশনে লেখা উইনিং মেন্টালিটি। হোক না লোনে, তবুও হামজা এখন শেফিল্ডের ফুটবলার। গুঞ্জন ছিল আগেই মধ্যবর্তী দলবদলে, বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। সেটাও হয়ে গেল সোমবার। ব্লেডদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে তাই কেবলই হামজা আর বাংলাদেশের ভক্ত সমর্থকদের শুভকামনার বার্তা।
কাগজে কলমে লেস্টারের সঙ্গে এখনো 2.5 বছরের চুক্তি বাকি লাল সবুজের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তবে চলতি মৌসুমের শুরু থেকে একাদশে থাকাটা কঠিন হয়ে গিয়েছিল হামজার। ফকদের জার্সিতে সুযোগ মিলেছিল মোটে 6 ম্যাচে, তাই তো দুপক্ষের সম্মতিতে গুড বাই জানালেন লেস্টারকে। আপাতত বছরের বাকিটা সময় শেফিল্ডের জার্সিতে ধারে খেললেও থাকছে ক্লাবটির সঙ্গে চুক্তি স্থায়ী করার সুযোগও। গেলবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড চলতি মৌসুমে অবশ্য দারুণ সময় পার করছে চ্যাম্পিয়নশিপে। 29 ম্যাচে 58 পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের 2-এ। তাদের চাইতে 2 পয়েন্ট এগিয়ে থেকে লিডস শীর্ষে। প্রিমিয়ারে সরাসরি জায়গা করে নিতে থাকতে হবে সেরা 2-এর মধ্যে, আর দলের হয়ে সেই কাজটাই করতে চান হামজা। বর্তমান চুক্তি অনুযায়ী আমি কয়েক সপ্তাহ এখানে খেলবো, তবে আমি খুবই আনন্দিত। এই ক্লাবের হয়ে মাঠে নামতে আমি প্রস্তুত আছি। লিগ টেবিলে দলের অবস্থান আমি দেখেছি। আমি শেফিল্ডকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করতে চাই। 2015 সালে লেস্টারে যোগ দেওয়ার পর ফকদের জার্সিতে 91 ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। জিতেছেন ঐতিহ্য মর্যাদার এফএ কাপ সহ 3টা শিরোপা। এর আগেও থার্ডে বার্টন অ্যালবিয়ন আর ওয়াটফোর্ডে খেলেছেন তিনি। শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ডের জার্সিতে শুরু হতে পারে হামজার নতুন পথ চলা। আর 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে হামজা দেওয়ান চৌধুরীর। মাহবুব লিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেল কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ ট্রেন চলাচল, বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা। ওভারটাইমের দাবি মানা হয়েছে আর সম্ভব নয়, জানালেন অর্থ উপদেষ্টা। চাকরি জাতীয়করণের আলটিমেটাম ইবতেদায়ী শিক্ষকদের, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। শাহবাগে অবস্থান সচিবালয়ে প্রতিনিধি দল। এবং আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত ইইউ, জানালেন রাষ্ট্রদূত। কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে বেশ কিছু সুপারিশে আপত্তি সিইসির। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।